সো পাওয়ার সিরিজ আসলে কেমন? যদি আমাদের কাছে এরকম একটা সিকোয়েন্স থাকে a0 a1 এরকম a2 থেকে একটা কমপ্লেক্স নাম্বারের সিকোয়েন্স থাকে, তাহলে এই যে সামটা, এই সামের ভিতর দেখেন z ইজ এ ভেরিয়েবল আর z0 একটা কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এই সামটা আসলে এই পার্ট। তো এরকম টাইপের সিরিজকে আমরা বলবো পাওয়ার সিরিজ। ওকে, পাওয়ার সিরিজ ইনফাইনাইট হবে আমাদের। আচ্ছা, এই পাওয়ার সিরিজের একটা কনভার্জেন্স আছে, মানে পাওয়ার সিরিজটা এটা ইনফাইনাইট সাম, যেহেতু ইনফাইনাইট সাম আসলে এক্সিস্ট করে কি করে না সেটার ব্যাপারে আমাদের একটু কনসার্ন আছে। সো পাওয়ার সিরিজের কনভার্জেন্স আছে, মানে একটা রেডিয়াস আছে, যেই রেডিয়াসের ভিতরে থাকলে এটা সিরিজটা কনভার্জ করবে। সো এটা যদি আমাদের জেড নট পয়েন্ট হয়, ইফ ইটস আওয়ার জেড নট, তাহলে আমরা এরকম একটা আর পাবো যে আর এর ভিতরে সব জেডের জন্যই এই সিরিজটা কনভার্জ করবে। তাহলে এই আরটাকে বলা হয় রেডিয়াস অফ কনভার্জেন্স। ঠিক আছে, তো প্রত্যেকটা সিরিজের এরকম একটা রেডিয়াস অফ কনভার্জেন্স আছে। আচ্ছা, ইনভার্স পাওয়ার সিরিজে দেখেন পাওয়ার গুলো সবসময় পজিটিভ ইন্টিজার ছিল, 1 2 3 এরকম, মানে কে হচ্ছে পজিটিভ ছিল। ইনভার্স পাওয়ার সিরিজ হচ্ছে এরকম যে পাওয়ার গুলো হচ্ছে নেগেটিভ, মানে একটা কনস্ট্যান্ট ডিভাইড বাই জেড মাইনাস জেড নট, আর একটা কনস্ট্যান্ট ডিভাইড বাই জেড মাইনাস জেড নট স্কোয়ার, এখানে আরেকটা কনস্ট্যান্ট ডিভাইড বাই জেড মাইনাস জেড নট পাওয়ার কিউব, এরকম। তো এখানে দেখেন এই যে এখানে মাইনাস ইন্ডেক্স দেওয়া হয়েছে। এই মাইনাস ইন্ডেক্স দেওয়াটার কারণ হচ্ছে বোঝাচ্ছে যে এইগুলোর পাওয়ার হচ্ছে, এগুলোর সাথে যে জেড আছে তার পাওয়ার হচ্ছে নেগেটিভ আর কি। হ্যাঁ, মানে এই পুরোটা মিলেই কিন্তু একটা কনস্ট্যান্ট। এখানে দেখেন আমরা ইন্ডেক্স গুলো হচ্ছে পজিটিভ দিছিলাম, a1 a2 এরকম, আর এখানে হচ্ছে a-1 a-2 a-3 এরকম। সো a-1 দিয়ে কি মিন করতেছে, ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ 1 বাই জেড মাইনাস জেড নট। ওকে, সো এটাকে বলবো ইনভার্স পাওয়ার সিরিজ। আচ্ছা, পাওয়ার সিরিজে হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্স আছে, মানে যেই রেডিয়াসের ভিতরে থাকলে কনভার্জ করবে। আর ইনভার্স পাওয়ার সিরিজের উল্টো, রেডিয়াস অফ ডাইভারজেন্স আছে, মানে এইটা যদি আমাদের জেড নট হয়, ইফ ইট ইজ আওয়ার জেড নট, তাহলে আমাদের একটা রেডিয়াস আছে এখানে আর, যেই আর এর ভিতরে থাকলে ডাইভার্জ করবে, বাট বাইরে থাকলে কনভার্জ করবে। ঠিক আছে, তাহলে এইটা আসলে কনভার্জ করবে জেড মাইনাস জেড নট গ্রেটার দেন আর এর জন্য। এখন আমরা যদি দুইটাকেই কম্বাইন করি, এখানে দেখেন কে ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তার মানে এই সিরিজটার ভিতর আমাদের আসলে এই যে মাইনাস a2 জেড মাইনাস জেড নট পাওয়ার -2 মাইনাস a1 জেড মাইনাস জেড নট পাওয়ার -1 a0 a1 জেড মাইনাস জেড নট a2 জেড মাইনাস জেড নট স্কোয়ার, এরকম। তাহলে এই যে সিরিজটা, এই সিরিজের ভিতর পাওয়ার পজিটিভও আছে নেগেটিভও আছে। এই সিরিজটা কনভার্জ করবে এরকম কোন একটা রিজিয়নের ভিতর, মানে একটা রেডিয়াস থেকে বড় আর একটা রেডিয়াস থেকে ছোট। এটা মানে হচ্ছে ধরেন আমাদের এটা যদি জেড নট পয়েন্ট হয়, সো এই জেড নট পয়েন্টকে নিয়ে আমরা যদি একটা সার্কেল করি, দিস ইজ আ সার্কেল উইথ রেডিয়াস স্মল আর, আর একটা সার্কেল করলাম, দিস ইজ আ সার্কেল উইথ রেডিয়াস লার্জার আর। তাহলে স্মল আর থেকে বড়, ক্যাপিটাল আর মানে ক্যাপিটাল আর থেকে ছোট, তাহলে দেখেন এই যে পার্টটা এটা হচ্ছে আমাদের রেডিয়াস অফ কনভার্জেন্স, এটা হচ্ছে রিজিয়ন অফ কনভার্জেন্স। এই রিজিয়নের ভিতর থাকলে আমরা আসলে পাওয়ার গুলো পজিটিভও পাবো নেগেটিভও পাবো, দুইটাই পাবো। হ্যাঁ, তো এরকম টাইপের সিরিজ যেখানে আমাদের পজিটিভ পাওয়ার থাকবে নেগেটিভ পাওয়ার থাকবে, মানে একটা ফাংশন। আচ্ছা, এরকম টাইপের সিরিজকে বলা হয়
লিওরেন্স সিরিজ। সো প্রথমে হচ্ছে আমাদের একটা ফাংশন আছে, লেটস সে এফ অফ জেড, এটা একটা ফাংশন। এই ফাংশনটা অ্যানালাইটিক এরকম একটা রিজিয়নের ভিতর, R1 থেকে বড়, R2 থেকে ছোট, এই যে রিজিয়নটা, এই রিজিয়নের ভিতর ফাংশনটা অ্যানালাইটিক। তাহলে আমরা ফাংশনটাকে পাওয়ার সিরিজ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। সেই ফাংশনটাকে এভাবে কিছু পজিটিভ পাওয়ার, নেগেটিভ পাওয়ার দুইটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। এখন কোশ্চেনটা হচ্ছে আপনি কিভাবে এই যে কোএফিসিয়েন্ট গুলো বের করবেন, যে an a মাইনাস n এগুলো কিভাবে বের করবেন? এগুলো বের করার ফর্মুলা হচ্ছে এটা। এই ফর্মুলা ইউজ করে আমরা কোএফিসিয়েন্ট গুলো বের করতে পারবো। আপনারা টেইলর সিরিজ পড়ছেন না? তো টেইলর সিরিজে কি ছিল? টেইলর সিরিজে হচ্ছে আমরা এভাবে দেখছিলাম যে প্রত্যেকটা ফাংশনকেই, প্রত্যেক স্মুথ ফাংশন, ইনফাইনাইটলি মেনি টাইমস যারা ডিফারেন্সিয়েবল ফাংশন, তাদেরকে আমরা এভাবে লিখতে পারতাম, a নট a1 by 1 factorial f prime of, সরি এখানে a নট, এখানে হচ্ছে এরকম ছিল, f of z নট z minus z naught by 1 factorial f prime of z naught z minus z naught square by 2 factorial f double prime of z naught z minus z naught power 3 by 3 factorial f this, এরকম টাইপের অ্যানালিটিক টেইলর সিরিজ পড়ছেন না? প্রত্যেক ফাংশনের কি এরকম একটা টেইলর সিরিজ আছে। আচ্ছা, এখন এখানে ব্যাপারটা কি ছিল? এখানে ব্যাপারটা ছিল যে কোন একটা পয়েন্ট, এই পয়েন্টের নেইবারহুডে ফাংশনটা কি হইতে হবে? যদি জেড নট পয়েন্ট হয়, রিয়েল নাম্বার যদি চিন্তা করি, তাহলে এই পয়েন্টের নেইবারহুডে ফাংশনটাকে আমাদের ডিফারেন্সিয়েবল হওয়া লাগতো, ইনফাইনাইটলি মেনি টাইমস ডিফারেন্সিয়েবল হওয়া লাগতো, তাহলে আমরা টেইলর সিরিজ ভাবে লিখতে পারতাম। আর এখানেও, এখানে বলতেছে যদি এরকম কোনো নেইবারহুড যদি নাও পাই, যে আমরা এরকম একটা সার্কেল পাইলাম, এটা একটা সার্কেল পাইলাম, এই সার্কেলের ভিতরের পার্টটাতে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, অ্যানালাইটিক, যদি যদি এই যে এই সার্কেলের বাহিরে, ভিতরে, বাহিরের সার্কেলের ভিতরে, সো এই সার্কেলের বাহিরের পার্ট আর উপরে যে সার্কেলটা আছে এই সার্কেলের ভিতরের পার্ট, তার মানে এইটুকুর ভিতর যদি ফাংশনটা অ্যানালাইটিক হয়, তাহলে এই ফাংশনটার এরকম একটা সিরিজ আছে। এই সিরিজটা এক্স্যাক্টলি এরকমই, এটার মতোই, যেখানে এই কোএফিসিয়েন্ট গুলো বের করার একটা ফর্মুলা এখানে দেয়া আছে। ওকে, আচ্ছা এখানে আমরা দেখি কিছু নোন ফর্মুলা, যে 1 plus z 1 plus w plus w square w cube, এই যে সিরিজটা, এই সিরিজটা কি আসলে জিওমেট্রিক সিরিজ না? আসলে একটা জিওমেট্রিক সিরিজ। জিওমেট্রিক সিরিজ কখন কনভার্জ করে? যদি এর অ্যাবসলিউট ভ্যালুটা 1 থেকে ছোট হয়। তো জিওমেট্রিক সিরিজের ফর্মুলা কি ছিল? যদি আমাদের এরকম হয় a a r a r স্কয়ার, এরকম টাইপের জিওমেট্রিক সিরিজের ফর্মুলা কি? a বাই 1 মাইনাস r, তাই না? তো এই জিওমেট্রিক সিরিজে দেখেন r এর ভ্যালু হচ্ছে w, a হচ্ছে 1, সো এটা আসলে এটার সমান। ওকে, এবার আমি যদি w এর জায়গায় 1 বাই w বসাই দেই, তাহলে এই সিরিজটা হয়ে যাবে এরকম। সো 1 বাই w এর জায়গায় 1 বাই w যদি বসাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কি হবে? 1 বাই w লেস দ্যান 1, তাহলে উল্টাই দিলে w গ্রেটার দ্যান 1। তাহলে এইটাকে, এই পার্টটাকে আমরা এই সিরিজে লিখতে পারবো কখন? যদি w এর ভ্যালুটা 1 থেকে বড় হয়। ঠিক আছে, তো w এর ভ্যালুটা 1 থেকে ছোট হইলে এই সিরিজ কিভাবে লিখতে পারবো? w এর ভ্যালুটা 1 থেকে বড় হলে আমরা এইটাকে এই সিরিজ দিয়ে লিখতে পারবো। সিমিলারলি যদি আমাদের কাছে এরকম থাকে, w এর জায়গায় c z মাইনাস z নট, এরকম একটা পার্ট থাকে, তাহলে এইটার পাওয়ার সিরিজ হবে এরকম,
যেখানে জেড মাইনাস জেড নট এর ভ্যালুটা 1/c থেকে ছোট হবে। ওকে, মানে আমি এখানে জাস্ট যেটা করছি ডাব্লিউ এর ভ্যালুটা সি জেড মাইনাস জেড নট এটা প্লাগ করছি আর কি এই ফর্মুলাতে। সেম ভাবে এই নিচে ফর্মুলাতে ডাব্লিউ এর জায়গায় আমরা এটাকে রিপ্লেস করে দিছি, তাহলে দেখেন এই ফর্মুলা চলে আসবে। তো এখন যদি ফাংশনটা অ্যানালাইটিক হয় তাহলে নেগেটিভ পার্ট গুলো 0 হয়ে যায়। মানে ফাংশনটা যদি টোটাল রিজিয়নের ভিতর অ্যানালাইটিক হয় তাহলে নেগেটিভ পার্ট গুলো আলটিমেটলি 0 হয়ে যাবে, আর পজিটিভ পার্ট গুলোর ভ্যালু হচ্ছে এরকম হবে। ঠিক আছে, আমরা এটা দেখতে পারি জেলে দেখ, একটা ফাংশন যদি অ্যানালাইটিক, আচ্ছা তাহলে ফাংশনটা হচ্ছে অ্যানালাইটিক এভরিওয়্যার। তো প্রথমে আমরা বলতে পারতেছি যে এই ফাংশনটাকে আমরা এভাবে লিখতে পারবো an জেড মাইনাস জেড নট পাওয়ার n, n এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি, এটা হচ্ছে পজিটিভ সিরিজ, মানে এটা হচ্ছে নরমাল টেইলর সিরিজ। আর একটা হচ্ছে আমরা এটাকে এই যে পার্টটা এটা হচ্ছে নেগেটিভ সিরিজ। সো থিওরাম অনুযায়ী আমাদের পজিটিভ এবং নেগেটিভ দুইটা পার্ট দিয়েই আমরা একটা ফাংশনকে এইভাবে আমরা করতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো সিরিজ দিয়ে। ঠিক আছে, আচ্ছা এখন যদি ফাংশনটা অ্যানালাইটিক হয়, যদি ফাংশনটা অ্যানালাইটিক হয় তাহলে সো ইফ f of z is analytic, আচ্ছা এখানে আমাদের অ্যানালাইটিক হলে এই মাইনাস এই ভ্যালু গুলো হচ্ছে আমাদের 0 হয়ে যাবে। আচ্ছা অ্যানালিটিক ফাংশনের জন্য আমরা এটা আমরা কি জানি যে যদি আমরা এভাবে ইন্টিগ্রেট করি f অফ জেড আমাদের a n b n বের করার ফর্মুলাটা কি ছিল? a n বের করার ফর্মুলাটা ছিল this. সো a n হচ্ছে 1/2 pi I f of z z minus a to the power n plus 1, oh z not a plus 1, সো এখানে z not হবে dz। তো এটা ছিল আমাদের a n বের করার ফর্মুলা, তাই না? a n আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। মানে এটা যদি আমাদের সিরিজ হয়, এটা যদি আমাদের সিরিজটা হয় তাহলে এই সিরিজের কোএফিসিয়েন্ট গুলো an n minus 1 an এর মাইনাস n এগুলো বের করার ফর্মুলা হচ্ছে এটা। আপনি n এর ভ্যালু পজিটিভ বসালে পজিটিভ কোএফিসিয়েন্ট গুলো পাবেন, n এর ভ্যালু যদি নেগেটিভ বসান তাহলে নেগেটিভ কোএফিসিয়েন্ট গুলো পাবেন, তাই তো? সো যদি আমরা চিন্তা করি f is if so if f of z is analytic, f of z যদি অ্যানালাইটিক হয়ে যায় তাহলে দেখেন আমাদের a মাইনাস n এটা কেমন আসবে 2 pi I f of z z z মাইনাস n প্লাস 1 dz এরকম হবে।
আচ্ছা, তাহলে সেটাকে লেখা যায় 2 পাই i f অফ জেড জেড মাইনাস জেড নট, এটাকে লেখা যায় n মাইনাস 1 ডিজেড লেখা যায় না? পাওয়ারটা নিচে ছিল, তাহলে উপরে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস গুলো প্লাস, প্লাস গুলো মাইনাস হয়ে যাবে, তার মানে এরকম একটা কিছু হবে, তাই না? এখন দেখেন এফ অফ জেড, এই ফাংশনটা অ্যানালাইটিক। আমাদের যে ক্লোজড কার্ভটার ভিতরে এই ফাংশনটা অ্যানালাইটিক। আমাদের আইডিয়াটা ছিল এই যে ক্লোজড কার্ভ, এই ক্লোজড কার্ভটার ভিতরে ফাংশনটা হচ্ছে অ্যানালাইটিক। যদি ক্লোজড কার্ভটার ভিতরে ফাংশনটা অ্যানালাইটিক হয়, আর এই যে ফাংশন, এটা কি একটা পলিনোমিয়াল ফাংশন, এই ফাংশনটা অ্যানালাইটিক, দুইটা অ্যানালাইটিক ফাংশনের প্রোডাক্টটাও কি অ্যানালাইটিক। আচ্ছা, তাহলে ক্লোজ কার্ভের ভিতর এই টোটাল ফাংশনটাই অ্যানালাইটিক। এখন আমরা দেখছিলাম যদি কোনো একটা ফাংশন অ্যানালাইটিক হয় কোনো একটা ক্লোজড কার্ভের ভিতর, তার ইন্টিগ্রেশনের ভ্যালু কত হবে? 0 হবে। ফাংশন যদি অ্যানালাইটিক হয় কোনো ক্লোজ কার্ভের ভিতর, তাহলে তার ইন্টিগ্রেশনের ভ্যালুটা হবে 0। সো দিস ইজ 0, তাহলে আলটিমেটলি অ্যান্সার হয়ে যাচ্ছে 0। ওকে, সো ফাংশন অ্যানালাইটিক হলে মানে আমরা যেই কার্ভটা নিচ্ছি, এই কার্ভের ভিতরে যদি ফাংশন অ্যানালাইটিক হয়, তাহলে আমাদের এই পার্টটা থাকবে না, এই পার্টটা থাকবে না, এই পার্টটা চলে যাবে। সো আমরা যে রিজিয়নটা চিন্তা করতেছি, যদি আমরা এরকম একটা রিজিয়ন চিন্তা করি, এটা হচ্ছে আমাদের রিজিয়ন। এই রিজিয়নের ভিতরে যে ক্লোজড কার্ভ, এই ক্লোজড কার্ভের ভিতরে যদি ফাংশন অ্যানালাইটিক হয়, তাহলে আমাদের এই পার্ট আর থাকবে না, এই পার্টগুলো 0 হয়ে যাবে, শুধুমাত্র টেইলর পার্টটা থাকবে, পজিটিভ পার্টটা থাকবে, নেগেটিভ কোনো পার্ট থাকবে না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে টেইলর পার্টটা বের করার একটা ফর্মুলা আছে, বের করার আমরা শর্ট একটা ফর্মুলা লিখতে পারি, যে নরমালি আমাদের an এর ফর্মুলাটা কি? 1/2 পাই i f of z minus z naught power n plus 1 dz। আচ্ছা, আপনারা যে কশি ইন্টিগ্রাল ফর্মুলা যখন আমরা পড়ছিলাম লাস্ট ক্লাসে, তখন আমরা কি দেখছিলাম? এফ এন অফ জেড নট, এটার ফর্মুলা কি ছিল? এটার ফর্মুলা ছিল n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 পাই i f অফ z মাইনাস z নট পাওয়ার n প্লাস 1 dz। যদি ফাংশন অ্যানালাইটিক হয় কোন একটা ক্লোজ কার্ভের ভিতরে, তাহলে এটার ফর্মুলা হচ্ছে এই পার্ট। ওকে, তাহলে এখন দেখেন আমরা যদি এইটা লিখি, তাহলে এখানে থাকবে 1/2 পাই i f of z minus z naught power n plus 1 dz। সো এই পার্টটুকু, এইটুকুই কিন্তু আমাদের an। সো an বের করার আমরা একটা ফর্মুলা পেয়ে গেছি, আমরা n বার ডেরিভেটিভ করব, তারপর সেটাকে n ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করব, তাহলে আমরা an পেয়ে যাব। তাহলে আলটিমেটলি আমাদের মেইন স্টোরিটা কি আসলো? আমরা যে রিজিয়নটা নিচ্ছি, আমরা যদি একটা রিজিয়ন চিন্তা করি যে আর থেকে আমাদের জেড মাইনাস জেড নট বড়, ক্যাপিটাল আর থেকে ছোট, তাহলে let's say this is our z naught point, this is a small r, this is capital R। এখন এই স্মল আরটা 0 হতে পারে, সমস্যা নাই। সো স্মল আর ক্যাপিটাল আর, এটার ভিতরে পার্টটুকুর ভিতর আমরা ফাংশনটার সিরিজ বের করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে যদি ফাংশনটা এই পার্টটুকুর ভিতরে অ্যানালাইটিক হয়, তাহলে ফাংশনের কোনো নেগেটিভ পার্ট থাকবে না, মানে সিরিজের মধ্যে কোনো নেগেটিভ পার্ট থাকবে না। ইউজুয়ালি মানে অরিজিনালি ফাংশনের
ফর্মুলাটা কেমন আসবে? অরিজিনালি ফাংশনের ফর্মুলাটা এরকম আসবে, সাম a minus 2 z minus z naught square plus a minus 1 z minus z naught power 1 plus a naught sum a1 z minus z naught power 1 a2 z minus z naught power square, something like this. So এটা হচ্ছে আমাদের ফাংশনটার সিরিজ। So if f of z is analytic on the region, যদি অ্যানালাইটিক হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, তাহলে a minus n equal 0 for all n, তাহলে নেগেটিভ পার্টটা আর থাকতেছে না। এই সিরিজটার এক্সপ্যান্ড করার জন্য নেগেটিভ পার্টগুলো আর থাকবে না, আর পজিটিভ পার্টগুলো n গুলো কেমন হয়ে যাচ্ছে, এরকম। তাহলে দেখেন ফাংশনটার এক্সপ্যানশনটা কেমন হবে। তাহলে এখন a naught প্লাস, তাহলে হোয়াট ইজ a naught, এর ভ্যালু যদি 0 বসান এখানে, তাহলে f of z naught না এটা, মানে 0 ফ্যাক্টরিয়াল 1, 0 বা ডেরিভেটিভ মানে ফাংশনটাই। এর ভ্যালু যদি 1 বসান, তাহলে a1 হচ্ছে f প্রাইম z naught ডিভাইড বাই 1 ফ্যাক্টরিয়াল, আর এখানে থাকবে z মাইনাস z naught। এর ভ্যালু যদি 2 বসাই, 2 বার ডেরিভেটিভ z naught 2 ফ্যাক্টরিয়াল z মাইনাস z naught স্কয়ার। এর ভ্যালু 3 বসালে থার্ড ডেরিভেটিভ z naught 3 ফ্যাক্টরিয়াল z মাইনাস z naught এরপর কিউব। তাহলে দেখেন এটা কি হয়ে গেছে, অরিজিনাল টেইলর সিরিজের মতো হয়ে গেছে না? তো ফাংশন যদি অ্যানালাইটিক হয় আমাদের টোটাল রিজিয়নটার ভিতরে, আমাদের রিজিয়নটার ভিতরে যদি ফাংশনটা অ্যানালাইটিক হয়, তাহলে আমরা এটা লিখতে পারি এইভাবে। ওকে, আচ্ছা, এই যে অ্যানালাইটিক অন দা রিজিয়ন, এই রিজিয়নটা মানে হচ্ছে এই ক্লোজড কার্ভের ভিতর, মানে এই পার্ট গুলো বাদ, এই পার্ট মানে এই পার্ট গুলোর মধ্যে অ্যানালাইটিক হইতে হবে, পুরো পার্টের মধ্যে অ্যানালাইটিক হইতে হবে। ঠিক আছে, মানে ফাংশনটা অ্যানালাইটিক হওয়া মানে এই হোল যে বাহিরের যে সার্কেলটা আছে, এই সার্কেলের ভেতরের প্রত্যেকটা পয়েন্টেই অ্যানালাইটিক হইতে হবে পুরো পোরশনের জন্য, শুধু এইটুকুর মধ্যে না, ফুল পোরশনের মধ্যে যদি ফাংশনটা অ্যানালাইটিক হয় তাহলে আমরা এটা লিখতে পারবো। আর যে সকল ফাংশন ফুল পোরশনে অ্যানালাইটিক হবে না, শুধু এইটুকুর মধ্যে অ্যানালাইটিক হবে, তাদের জন্য আমাদের পজিটিভ পার্ট নেগেটিভ পার্ট দুইটাই থাকবে। বুঝতে পারছেন? আমরা একটা এক্সাম্পল করি, এক্সাম্পল করলে আই গেস ক্লিয়ার হবে। সো ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে আমাদের ফাংশন f of z equal 2z, so e to the power 2z, আর এখানে আছে z minus 1 কিউব, আর আমাদের কোন পয়েন্টে এক্সপানশনটা করতে হবে, z equal 1 পয়েন্ট। সো z equal 1 পয়েন্টটাতেই মেইনলি প্রবলেম। ঠিক আছে, আচ্ছা, এই টাইপের এক্সপানশন আমরা কিভাবে করব? এই টাইপের এক্সপানশন করার সময় আমরা একটা কাজ করবো, সাবস্টিটিউশন করব, কিছু সাবস্টিটিউশন করতে হবে। সাবস্টিটিউশন কিভাবে করব? আমরা ধরে নিব যে লেট কিউ ইকুয়াল এই নিচের এই পার্টটা z মাইনাস 1, মানে যেই পয়েন্টের রেসপেক্টে আমাদের হচ্ছে এক্সপানশনটা করতে হবে, তো z মাইনাস ওই পয়েন্টটা, এটাকে আমরা ইউ চিন্তা করব। ঠিক আছে, সো যদি আমরা এই ভ্যালুগুলো এখানে বসাই, তাহলে দেখেন f অফ z এর আসলে কি আসবে, e to the power 2 z হচ্ছে u plus 1, আর নিচে হচ্ছে u কিউব, আর এখানে হয়ে যাবে u ইকুয়াল 0।
এটা লেখা যায় z minus 1 equal 0, so this is যদি u হয় তাহলে u equal 0 আসতেছে। আমরা একটা সাবস্টিটিউশন করলাম। সাবস্টিটিউশন কেন করলাম? সাবস্টিটিউশন করার একটা কারণ আছে, দেখেন এখন আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে e to the power 2 times e to the power 2u divided by u cube। এরকম আছে না? আচ্ছা, এখন আমাদের আমাদের এখানে কোনো রিজিয়ন দেয়া নাই, রিজিয়ন দেয়া আছে? কোন রিজিয়নে ইয়া করতে হবে এরকম কিছু দেয়া নাই, জাস্ট পয়েন্টটা দেয়া আছে z equal 1 পয়েন্ট। সো লেটস সে দিস ইজ আওয়ার z equal 1 পয়েন্ট। এখন এই z equal 1 পয়েন্টে আমাদের এই ফাংশনটা কি অ্যানালাইটিক? দেখেন তো এই ফাংশনটা কি z equal 1 পয়েন্ট অ্যানালাইটিক? অ্যানালাইটিক কি অ্যানালাইটিক z equal 1 পয়েন্টে? না, কারণ কি নিচে 0 হয়ে যাবে, তাই না? তার মানে আমরা যদি এখানে যে কোনো রিজিয়নেই এর এক্সপ্যানশন করি, এই রিজিয়নের প্রত্যেকটা পয়েন্টের ভিতরে ফাংশনটা অ্যানালাইটিক না। তার মানে এর শুধু পজিটিভ পার্ট না, কিছু নেগেটিভ পার্টও থাকবে। আচ্ছা, এখন এই পজিটিভ এবং নেগেটিভ পার্ট গুলো চাইলে আপনি ওই ফর্মুলা দিয়ে বের করতে পারেন, এর ফর্মুলা দিয়ে। এর একটা ফর্মুলা আছে না আমাদের কাছে, এই যে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে বের করতে পারবেন, তাই না? আচ্ছা, এখন যদি আমরা অলরেডি কিছু ফাংশনের জন্য জানি, সিরিজ জানি, তাহলে আমরা ওইটা ইউজ করতে পারবো এখানে। তাহলে আমরা এইটা বারবার এটাকে ইউজ করে এন বের করতে হবে না। তো এখন দেখেন আমাদের কাছে একটা নোন ফাংশন আছে e to the power 2u। সো e এর তো অলরেডি আমরা টেইলর এক্সপ্যানশন জানি, তাই না? e এর এক্সপ্যানশন কত? e to the power z এর ফর্মুলা কি? 1 plus 2u 2u square by 2 factorial 2u cube by 3 factorial, এরকম না? সো আমরা এইটা ইউজ করব এখানে, আমরা এখানে ওই ফর্মুলা ইউজ করে এন বিএন বের করতে যাব না। যদি আমাদের কাছে এরকম নোন ফাংশন থাকে ই টু দি পাওয়ার সামথিং, সাইন, কজ, লন, যেগুলোর আমরা অলরেডি এক্সপ্যানশন জানি, ওইগুলো ইউজ করে আমরা বের করে ফেলব। সো এখানে দেখেন আমাদের ইউ কিউব আছে, আর এটার ফর্মুলা কি হবে? 1 plus 2u 2u square by 2 factorial 2u cube by 3 factorial, এরকম। সো যদি আপনি মাল্টিপ্লাই করে দেন তাহলে আসবে 1 by u cube 2 by u square, আর এখানে আসবে 4 2 factorial 1 by u, আর পরেরটাতে আসবে 8 by 3 factorial। এরপরে এগুলোতে দেখেন এই যে আমি এখানে কি করলাম, এই যে নিচে একটা ইউ কিউব ছিল না, এটা দিয়ে আলটিমেটলি এগুলো ডিভাইড করে দিচ্ছি। তো পরেরটাতে আমাদের এখানে আসবে হচ্ছে 16 by 4 factorial, এখানে হচ্ছে ইউ, এরকম আসবে। সো দেখেন ফাংশনটার অলরেডি আমরা একটা সিরিজ পেয়ে গেছি। এই সিরিজটা পেলাম কিভাবে? ই টু দি পাওয়ার 2u এইটার সিরিজ ইউজ করে আর কি, এটা আমাদের নন সিরিজ ছিল। তো ফাংশনটা যেহেতু অ্যানালাইটিক ছিল না, দেখেন এই ফাংশনটার কিছু কি আছে, এই যে নেগেটিভ পার্টেরও কিছু কোএফিসিয়েন্ট আছে। এবার চাইলে আমরা ইউ এর ভ্যালুটা বসাই দিতে পারি। সো ইউ ছিল হচ্ছে z minus 1 কিউব, সো 2 z minus 1 স্কয়ার, আর এটা হয়ে যাবে 2 1 by z minus 1, আর পরেরটা হবে 8 by 6, দেন 16 by 4 z minus z naught। সো এটা হলো আমাদের ফাংশনটার সিরিজ। ওকে, যদি আমাদের
একটা ফাংশনের লরেন্স সিরিজ বের করতে বলে, তাহলে আমরা এই সিরিজটা বের করব। এখানে আরেকটা জিনিস, জেড মাইনাস জেড নট, জেড মাইনাস জেড নট পাওয়ার -1, এইটার যে কোএফিসিয়েন্ট, এই কোএফিসিয়েন্টটাকে বলা হয় রেসিডিউ। সো এই রেসিডিউ আমাদের অনেক ইম্পর্টেন্ট। তাহলে এই ফাংশনের জন্য রেসিডিউ কত হবে? রেসিডিউ অফ এফ at z equal 1, এই যে জেড মাইনাস জেড নট, এটার পাওয়ার -1 কোথায়? এটা এখানে না? সো এটার কোএফিসিয়েন্ট কত? 2e⁻²। সো এইটা হচ্ছে ওটার রেসিডিউ। এই রেসিডিউটা আমাদের কাজে লাগবে। তাহলে রেসিডিউটা কি? আপনি একটা সিরিজের লরেন্ট এক্সপ্যানশন বের করবেন, এক্সপ্যানশন বের করার পর যে পাওয়ার -1 যে থাকবে, ওইটার যে কোএফিসিয়েন্ট, ওই কোএফিসিয়েন্টটাকে আমরা বলবো রেসিডিউ। এই যে এখানে e⁻² আছে না, ঠিক আছে? আর নেগেটিভ পোর্শন গুলো একটা নাম আছে, এটাকে বলা হয় প্রিন্সিপাল পার্ট, ঠিক আছে? মানে এখানে দেখেন পজিটিভ পার্টও আছে, নেগেটিভ পার্টও আছে। এগুলো হচ্ছে পাওয়ার পজিটিভ পার্ট, আর এখানে পাওয়ার নেগেটিভ পার্ট। নেগেটিভ পার্ট গুলোকে বলা হয় প্রিন্সিপাল পার্ট। এখন কোনো একটা পয়েন্টে ফাংশন অ্যানালাইটিক যদি না হয়, তাহলে কি থাকে? তার পোল থাকতে পারে। হ্যাঁ, মানে তার সিঙ্গুলার পয়েন্ট হওয়ার জন্য কোন একটা পয়েন্টে যদি ফাংশন অ্যানালাইটিক না হয়, তাহলে এটাকে আমরা কি বলি? সিঙ্গুলার পয়েন্ট। সিঙ্গুলার পয়েন্ট কয় ধরনের হতে পারে আমরা দেখছি। পোল হতে পারে, রিমুভেবল সিঙ্গুলারিটি থাকতে পারে, এসেনশিয়াল সিঙ্গুলারিটি থাকতে পারে, ঠিক আছে? এখন আপনি এই লরেন্স সিরিজ দেখেই বলতে পারবেন যে এটা কি পোল, নাকি রিমুভেবল সিঙ্গুলারিটি, নাকি এসেনশিয়াল সিঙ্গুলারিটি। হ্যাঁ, এটা আমরা লরেন্স সিরিজ দেখেই বলতে পারবো। যদি কোনো একটা পয়েন্টে পোল থাকে, তাহলে ওর ফাইনাইট সংখ্যক প্রিন্সিপাল টার্মস থাকবে। প্রিন্সিপাল টার্ম কাকে বলতেছি? নেগেটিভ পার্ট গুলোকে। তার মানে ফাইনাইট সংখ্যক যদি নেগেটিভ পোর্শন থাকে বা নেগেটিভ টার্মস থাকে, তাহলে ওই পয়েন্টটা আসলে একটা পোল। যতগুলো নেগেটিভ পার্ট থাকবে, ওইটা আসলে এক্স্যাক্টলি ওর পোলের অর্ডারের সমান। যেমন এখানে দেখেন এই ম্যাথটাতে এই z=1 পয়েন্টটা, এটা একটা পোল। এই পোলের অর্ডারটা কত? 3। আপনি দেখেন এখানে যে আমাদের 3টা হচ্ছে নেগেটিভ পার্ট আছে। সো আপনি লরেন্স সিরিজ দেখেও আইডেন্টিফাই করতে পারবেন যে যেই পয়েন্টে এক্সপ্যান্ড করা হয়েছে, ওই পয়েন্টটা কি কোনো পোল কিনা। ওই পয়েন্টটা পোল হইলে ওই পোলের অর্ডারটা কত, ঠিক আছে? ফর এক্সাম্পল, আমরা এখানে আরেকটা ফাংশনের লরেন্স সিরিজ দেখি। ধরেন e⁻z এর তো আমরা জানি, তাই না? 1 + z² 2 factorial z³ 3 factorial, something like this. So e⁻1/z, এইটার কি হবে তাহলে? এরকম। তো আমরা এই যে এক্সপ্যানশনটা করলাম, কোথায় করলাম? এটা z=0 তে এক্সপ্যান্ড করছি না আমরা? এটা হচ্ছে z=0 পয়েন্টে আমরা এটাকে এক্সপ্যান্ড করতেছি, তাই তো? এই ফাংশনটাকেও আমরা এক্সপ্যান্ড করতেছি আসলে কোথায়? এটা যদি z=0 তে হয়, তাহলে এটা হচ্ছে 1/z=0। তার মানে z হচ্ছে এখানে ইনফিনিটি হয়ে যাচ্ছে। তো এইখানে দেখেন এই যে পোলটা, এই পোলের ক্ষেত্রে আমাদের কি কোনো ইয়া আছে? আমাদের কতগুলো টার্ম আছে? নেগেটিভ কতগুলো টার্ম আছে? নেগেটিভ টার্ম মানে হচ্ছে পাওয়ার নেগেটিভ।
পাওয়ার নেগেটিভ মানে 1 বাই সামথিং। দেখেন তো এখানেও 1 বাই, এখানেও 1 বাই, এটা কি চলতে থাকবে না? মানে এখানে ইনফাইনাইটলি মেনি টার্মস হচ্ছে আপনাদের নেগেটিভ পাওয়ার আছে, তাহলে এইটা কোনো পোল না। ইনফাইনাইটলি মেনি যদি হচ্ছে আমাদের নেগেটিভ পার্ট থাকে, সেটাকে আমরা বলবো এটা হচ্ছে একটা এসেনশিয়াল সিঙ্গুলার পয়েন্ট। ওকে, দ্যাটস ওয়াই এটা একটা হচ্ছে এসেনশিয়াল সিঙ্গুলার পয়েন্ট, এটা কোনো পোল হবে না। আচ্ছা, রেসিডিউ থিওরাম কি বলে? এই রেসিডিউ থিওরামটাই হচ্ছে আমাদের মেইন থিওরাম, যেটা আমরা হচ্ছে বেসিক্যালি ইউজ করব। এখানে বলতেছে একটা ফাংশন এফ, এটা যদি কোনো একটা, এটা আমাদের একটা ক্লোজড কার্ভ সি, এই ক্লোজড কার্ভের ভিতরে সকল পয়েন্টে অ্যানালাইটিক হয় এক্সেপ্ট ফিউ পয়েন্টস এ বি সি, এরকম টাইপের কিছু পয়েন্টে সে অ্যানালাইটিক না, বাকি সব জায়গায় সে অ্যানালাইটিক। তাহলে এই ক্লোজড কার্ভের ভিতর যদি ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেট করি, তাহলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে 2 পাই টাইমস, আপনি দেখেন এই যে a-1, b-1 এরকম। এখন কথা হচ্ছে এই নাম্বার গুলো কি, ধরেন এই ফাংশনটা এই পয়েন্টে অ্যানালাইটিক না, এই পয়েন্ট আর একটা বি পয়েন্ট এখানে অ্যানালাইটিক না, এটা একটা সি পয়েন্ট এখানে, এখানে বি পয়েন্ট এটা অ্যানালাইটিক না। তাহলে আমরা তো দেখলাম কোন পয়েন্টে যদি ফাংশন অ্যানালাইটিক না হয়, তাহলে ওই পয়েন্টে যদি আমরা ওর লরেন্স সিরিজ বের করি, তাহলে লরেন্স সিরিজের ভিতর নেগেটিভ পার্টও থাকবে না, পজিটিভ নেগেটিভ দুইটা পার্টই থাকবে। সো ফার্স্ট যে নেগেটিভ পার্টটা জেড মাইনাস জেড নট পাওয়ার -1, এইটার যে কোএফিসিয়েন্টটা, সেটাকে আমরা কি বলছি? রেসিডিউ বলছি। এই যে দেখেন, রেসিডিউ বলছিলাম হচ্ছে এই যে এইটার নেগেটিভের ফার্স্ট যেটা জেড মাইনাস জেড নট পাওয়ার -1, এইটার যে কোএফিসিয়েন্টটা, সেটার নামই হচ্ছে রেসিডিউ। সো এই এ পয়েন্ট যদি আমরা ওর এক্সপ্যানশন করি, ওর একটা পাওয়ার সিরিজ পাবো। ওই পাওয়ার সিরিজের ফার্স্ট যে নেগেটিভ পার্টটা, মানে জেড মাইনাস জেড নট পাওয়ার -1, এইটার যে কোএফিসিয়েন্টটা সেটা হচ্ছে এই পয়েন্টের রেসিডিউ। ওই রেসিডিউটাকে আমরা এ বলতেছি, এইটা বলতেছি এ পাওয়ার -1। এই বি পয়েন্টেও যেহেতু ফাংশনটা অ্যানালাইটিক না, এই বি পয়েন্টে যদি আমরা ওর আবার টেইলর মানে লরেন্ট এক্সপ্যানশন করি, এই বি পয়েন্টের জন্য আমরা আরেকটা রেসিডিউ পাবো। ঠিক আছে, এই পয়েন্টের জন্য আরেকটা রেসিডিউ পাবো, এই পয়েন্টের জন্য আরেকটা রেসিডিউ পাবো। এই রেসিডিউ গুলোকে যদি যোগ করি, সাথে 2 পাই মাল্টিপ্লাই করে দিলেই আমার এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা সমান হয়ে যাবে। তাহলে এই ইন্টিগ্রেশনটা বের করার জন্য আমাদের আসলে কতগুলা জিনিস লাগবে। ফার্স্ট অফ অল, এই কার্ভের ভিতর যতগুলো পয়েন্ট আছে, যেই পয়েন্টগুলোতে ফাংশনটা অ্যানালাইটিক না, ওই প্রত্যেকটা পয়েন্টে রেসিডিউ বের করতে হবে। তারপর রেসিডিউ গুলোকে যোগ করব, 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলে আমাদের টোটাল ইন্টিগ্রেশনের ভ্যালুটা চলে আসবে। হ্যাঁ, লরেন্সিস এক্সপ্যান্ড করতে হবে, কিন্তু রেসিডিউ বের করার জন্য কিন্তু আমাদের এক্সপ্যান্ড না করেও সরাসরি একটা ফর্মুলা দিয়ে বের করতে পারি না? হয়ে গেল ফর্মুলা, এই যে ফর্মুলা। আমার আসলে কি লাগতেছে, এন এর ভ্যালু -1 হইলে যে এটা আসে সেটা লাগতেছে না, আমার শুধু এটা লাগতেছে। তাহলে আমার তো প্রত্যেকটা পয়েন্টই এই টেইলর সিরিজ এক্সপ্যানশনটা বের করার কোনো দরকার নাই। যদি আমি জাস্ট এই রেসিডিউটা বের করতে পারি, তাহলে আমার হয়ে যাচ্ছে। ইয়েস, রেসিডিউ বের করার জন্য আমাদের এই ফর্মুলা ছাড়াও এখানেও আসলে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? এই যে এই ইন্টিগ্রেশন করতে গেলে দেখেন, এখানে আলটিমেটলি ইন্টিগ্রেশনই করতে হবে। আমরা চাচ্ছি ইন্টিগ্রেশনটাকে অ্যাভয়েড করতে। ঠিক আছে, সো এই ফর্মুলা না, আমরা আরেকটা ফর্মুলা ইউজ করব এন বের করার জন্য। আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, বাট আমরা এটা ইউজ করব না। এই যে রেসিডিউ বের করার ফর্মুলা হচ্ছে, দিস ইজ আওয়ার ফর্মুলা।
রেসিডিউ আমরা এই ফর্মুলা ইউজ করে বের করতে পারবো। সো এ এর জন্য এখানে এ আসবে, বি এর জন্য এখানে বি, এখানেও বি। তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য এভাবে আমরা রেসিডিউ গুলো ক্যালকুলেট করব, তারপর তাদেরকে সাম করবো। আমরা একটা ম্যাথ করি। সো ফার্স্ট অফ অল আমাদের পয়েন্ট কোনটা? আমাদের সার্কেলটা হচ্ছে 2 রেডিয়াস একটা সার্কেল। সো এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1। তো দেখেন তো সার্কেলের ভিতরে তাহলে কয়টা পোল আছে? এই জেড ইকুয়াল -1, জেড -1 ইকুয়াল 0 হিসাব করলে জেড ইকুয়াল 1 আসে, জেড ইকুয়াল -1। এই দুইটা পোলই কি সার্কেলটার ভিতরে আছে না? আমাদের দুইটা পোলটাই সার্কেলের ভিতরে আছে। তো এই ফর্মুলা অনুযায়ী এই ইন্টিগ্রেশনটা কেমন হবে? এটা হবে 2 পাই আই a -1 হচ্ছে b -1। a -1 হচ্ছে লেটস সে এইটার পোল, আর b মাইনাস রেসিডিউ, আর b -1 হচ্ছে এটার রেসিডিউ। ঠিক আছে, তাহলে a -1 আমরা কিভাবে বের করব? লিমিট z টেন্ডস টু -1, এই পয়েন্টটা হচ্ছে আমাদের a চিন্তা করতে, দিস ইজ আওয়ার a পয়েন্ট। এটার এটার অর্ডার কত? z ইকুয়াল a ইকুয়াল -1 অথবা z ইকুয়াল -1, এই পোলটার অর্ডার কত? দেখেন z ইকুয়াল -1, তার মানে z নট +1 ইকুয়াল 0। তাহলে এটা আসলে কোন পয়েন্ট? এই পয়েন্টটার জন্য হিসাব করতেছি না? তাহলে এই পয়েন্টটার, এই পোলটার অর্ডার কত? 1, তাই না? তো এখানে হবে 1 - 1 ফ্যাক্টোরিয়াল। ডেরিভেটিভ কয়বার করতেছি? পোলটার অর্ডার যত তার থেকে এক কম। অর্ডার যেহেতু 1, 0 বার ডেরিভেটিভ করব, তার মানে আমাদের আসলে ডেরিভেটিভ করতে হবে না। জেড -1, এম হচ্ছে 1, আর ফাংশনটা এখানে লেখেন জেড, z -1 স্কোয়ার, z+1। সো লিমিট z টেন্ডস টু -1, 1/0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। তো z+1, z-1 স্কোয়ার, z+1। সো এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমাদের আলটিমেটলি থাকতেছে লিমিট z টেন্ডস টু -1, z-1 স্কোয়ার। তো এখানে দেখেন লিমিটের ভ্যালুটা বসাই দিলে আসবে -1 স্কোয়ার, দ্যাট ইজ -1/4। সো -1/4 হচ্ছে রেসিডিউ ফর a ইকুয়াল -1। ওকে, সো আমাদের আরো একটা রেসিডিউ আসবে কোথায়? এখানে। হ্যাঁ, সো ফর z ইকুয়াল 1, ফর b ইকুয়াল 1 আমরা যদি চিন্তা করি, তাহলে b -1, b এর জন্য রেসিডিউটা কেমন আসবে? লিমিট z টেন্ডস টু 1। তাহলে এই যে b ইকুয়াল 1 যে পয়েন্টটা, এটা আসলে এখান থেকে আসছে। তাহলে তার অর্ডার অফ পোলের অর্ডারটা কত হবে? 2। তাহলে m হচ্ছে 2, 2 - 1 ফ্যাক্টোরিয়াল d dz, আর এখানে আসবে z-1 স্কোয়ার, এইবার। সো দেখেন এই যেটা ক্যান্সেল আউট হয়ে যাবে। 1/1 ফ্যাক্টোরিয়াল d dz থাকবে হচ্ছে z/z+1। সো এটাকে ডেরিভেটিভ করলে কত আসে?
আমরা সেম ভাবে ইয়ার ডেরিভেটিভ ইউজ করতে পারবো। ডেরিভেটিভের যে ফর্মুলা, যেটা স্কয়ার জেড প্লাস 1, যেটা ডেরিভেটিভ করলে 1 হয়, মাইনাস জেড রাখবো, জেড প্লাস 1 কে ডেরিভেটিভ করবো, সো 1 আসবে। দ্যাট মিন্স লিমিট জেড টেন্ডস টু 1 আসবে হচ্ছে 1 বাই জেড প্লাস 1 স্কয়ার, দ্যাট ইজ 1 বাই 4। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা বলতে পারবো যে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটা এটা হবে 2 পাই আই, ফার্স্ট রেসিডিউ হচ্ছে -1/4, সেকেন্ড রেসিডিউ হচ্ছে 1/4, আলটিমেটলি 0। সো এই ফাংশনটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, আলটিমেটলি আমরা 0 পাবো। ঠিক আছে, এবার আমরা এই প্রবলেমটা দেখি, সেম ম্যাথই, বাট আমরা জাস্ট কার্ভটাকে চেঞ্জ করে দিছি। এটা যদি 1 এটা হচ্ছে 1, এটা -1, এই দুইটা হচ্ছে আমাদের পোল। এই সার্কেলটার সেন্টার কত? জেড ইকুয়াল -1, তাই না? এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল না? এই সার্কেলের সেন্টার কত? এই যে এইটুকু 0 ধরলে যেটা হয়, জেড ইকুয়াল -1, সো -1 হচ্ছে দ্য সেন্টার। এই সার্কেলের রেডিয়াস কত? 3/2, দ্যাট ইজ 1.5। সো এটা হচ্ছে -1, এই পয়েন্টে সেন্টার করে 1.5 রেডিয়াস নিয়ে একটা সার্কেল। সো দিস ইজ আওয়ার সি। তাহলে আমি যে এই ইন্টিগ্রেশনটা করতেছি, জেড -1 স্কয়ার জেড প্লাস 1 ডিজেড, এই ইন্টিগ্রেশনটা যে আমরা করতেছি এখানে, তাহলে এখানে দেখেন এই পুরো সার্কেলের ভিতরে কয়টা পোল আছে? একটাই পোল আছে, তাই না? এই পোলটা কিন্তু আর আমাদের নাই এখানে। তো এটা আলটিমেটলি হবে 2 পাই আই, শুধু এই পোলটার রেসিডিউ। সো এটা আসবে। সো আপনার এই নিচে দুইটা থাকলে দুইটারই রেসিডিউ বের করবেন, ব্যাপারটা এরকম না। ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্য কার্ভ। কার্ভের ভিতরে যতগুলো থাকবে ঠিক ততগুলো নিয়েই আপনার বের করতে হবে। সো কার্ভের ভিতরে এখানে কয়টা আছে? একটা আছে শুধু, দিস ওয়ান। সো এই পয়েন্টটাই শুধু সমস্যা। তাহলে আমাদের একটাই বের করতে হবে। সো a-1, তাহলে আমাদের এইটাই শুধু পয়েন্ট। এটা কোথা থেকে আসছে? এখান থেকে আসছে, এটার অর্ডার হচ্ছে 1। আমরা এটার জন্য অলরেডি রেসিডিউ বের করছিলাম, -1/4। সো আমরা এটা ইউজ করতে পারবো। সো আমাদের এটা হচ্ছে -1/4। তার মানে এই ইন্টিগ্রেশনটা হবে 2 পাই আই টাইমস -1/4। দ্যাট মিন্স -pi/2। দিস ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, সিমিলারলি আমি যদি, আচ্ছা এটা দেখেন, এখানে বলতেছে সার্কেলটা হচ্ছে সেন্টারের রেডিয়াস হচ্ছে 5। তাহলে এই দুইটা পোলে কি করতেছে? কন্টেইন করতেছে না? তাহলে রেসিডিউ কি আগের মতোই থাকতেছে না? এই ইন্টিগ্রেশন আর ফার্স্ট ইন্টিগ্রেশনের মধ্যে কোনো ডিফারেন্স আছে তাহলে? এই যে ফার্স্ট ইন্টিগ্রেশন, এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে? অ্যানসার কি সেম দিবে না? কারণ ফার্স্টটার ভিতরে দুইটা পোল ছিল, এখনটার ভিতরে দুইটা পোল আছে। তার মানে অ্যানসার আসলে এক্স্যাক্টলি সেমই আসবে। বুঝতে পারছেন? আচ্ছা এবার দেখেন, এই সেম ম্যাথ, সেম ফাংশন, আমি এটা বললাম, এটাকে ইন্টিগ্রেট করবেন জেড -1 স্কয়ার জেড প্লাস 1 ডিজেড। আর আমাদের সি কার্ভটা হচ্ছে জেড প্লাস পাই ইকুয়াল 1। সো পাই -পাই হচ্ছে আমাদের সার্কেলটার রেডিয়াস,
মাইনাস পাই, সরি মাইনাস পাই হচ্ছে সার্কুলার সেন্টার, মাইনাস আই হচ্ছে সার্কুলার সেন্টার, আর 1 হচ্ছে কি রেডিয়াস। সো দিস ইজ 1। সো এটা হচ্ছে আমাদের সার্কেল। যেই পয়েন্টগুলোতে প্রবলেম, এটা হচ্ছে 1 পয়েন্ট, এটা হচ্ছে -1 পয়েন্ট। এই প্রবলেমেটিক পয়েন্টগুলো, যেই পয়েন্টগুলোতে হচ্ছে ফাংশন অ্যানালাইটিক না, এই কোনো পয়েন্টই কিন্তু সার্কেলের মধ্যে নেই, আছে নাই। তার মানে এই সার্কেলের ভিতরে প্রত্যেকটা পয়েন্টে এই ফাংশনটা কি অ্যানালাইটিক। তার মানে ইন্টিগ্রেশন করলে কি আসবে 0 আসবে। এটা আপনি ওই পোলের ফর্মুলা দিয়ে ইউজ করলেও হবে। 2 পাই আই ফর্মুলা কি, যে এইটা আর এইটা কোনোটাই পড়তেছে না এখানে, তাহলে এখানে আসলে রেসিডিউ নাই, আমাদের রেসিডিউ হচ্ছে 0। সো আলটিমেটলি आंसर কত 0 হয়ে যাবে। ওকে, সো এরকম একটা কোশ্চেন মাস্ট থাকবে একদম। এটা ইন্টিগ্রেশন করে দিবে, করতে দিবে, ভিতরে হচ্ছে রেসিডিউ অনেকগুলো পয়েন্ট থাকবে, যেই পয়েন্ট নিচে অনেকগুলো পয়েন্ট থাকবে, যেই পয়েন্টগুলোতে আসলে অ্যানালাইটিক হয় না, সার্কেল দেখে বা আপনার কার্ভটা দেখে বুঝতে হবে কোন পয়েন্টগুলো হচ্ছে এটার ভিতরে নাই আর আছে। যেইগুলো থাকবে আমরা শুধুমাত্র তার রেসিডিউই বের করব, এবং ওই রেসিডিউগুলোকে সাম করে 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করে দিলে টোটাল ইন্টিগ্রেশনটা চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ দুইটা বেশি পয়েন্ট দেওয়ার কথা। ওকে, অনেকগুলো দিল, ধরেন এরকম দিল ফাংশনটা, লেটস সে দিস ইজ আওয়ার ফাংশন z টু দি পাওয়ার 4 প্লাস 1, আর এখানে আমি বললাম z মাইনাস 1 কিউব। আর আমাদের যে সি কার্ভটা হচ্ছে z মাইনাস 1 অ্যাবসলিউট ভ্যালু অফ 1 দিস। ঠিক আছে, সো এখন দেখেন আমাদের এই এটা কখন 0 হয়, z টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 0, তার মানে z টু দি পাওয়ার 4 ইকুয়াল -1, তাই না? সো z স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার -1, তার মানে এটা হচ্ছে প্লাস মাইনাস আই জেড স্কয়ার। সো হোয়াট ইজ আওয়ার জেড, এটা হবে আপনারা বের করতে পারবেন প্লাস মাইনাস হাফ, মানে এটা সবগুলো যদি বের করেন এটা আসবে হাফ 1 প্লাস আই, এখানে একটা প্লাস মাইনাস থাকবে, আর এটা হবে প্লাস মাইনাস হাফ, হাফ না এখানে √2 আসবে, সরি √2, এখানে আসবে 1 মাইনাস। তাহলে এই চারটা হচ্ছে আমাদের রুট। তাহলে আমাদের সার্কেলটা কোনটা, লেটস সে দিস ইজ আওয়ার পয়েন্ট 1, তাহলে এইটা হচ্ছে সার্কেল। 1 পয়েন্টে 1 রেডিয়াস নিয়ে, তাই না? সো এইখানের আই থিঙ্ক এত ডিফিকাল্ট দিবে না, এটা বেশি ডিফিকাল্ট হয়ে গেছে। এই যে এইখানে যে চারটা পয়েন্ট আছে না, এই চারটা পয়েন্টের ভিতর কোন পয়েন্টগুলো এই সার্কেলের ভিতর পড়ে, দুইটা পয়েন্ট পড়বে আর কি। এখানে দেখেন পয়েন্টগুলো কেমন, 1/√2 1 প্লাস আই, আর হচ্ছে -1/√2 1 প্লাস আই। এরা তো দুইটাই মাইনাস কম্পোনেন্ট, তাই না? সো এটা তো এখানে আসবে, এটা তো আসলে পড়বে না। এই পার্টটা এটা হচ্ছে এখানে কোথাও হবে। সো এই পার্টটা হচ্ছে আমাদের সার্কেলের ভিতর পড়তেছে। আবার এখানে দেখেন এখানে আসবে হচ্ছে 1/√2 মাইনাস i/√2, এটা একটা পয়েন্ট, আর এটা হচ্ছে -1/√2 প্লাস i/√2, এটা একটা পয়েন্ট। সো এখানে দেখেন x পজিটিভ y নেগেটিভ, এখানে কোনো একটা পয়েন্ট, আর এটা হচ্ছে x নেগেটিভ y পজিটিভ, এখানে পয়েন্ট। সো এই পয়েন্ট আর পড়বে না, এই পয়েন্টটাও পড়বে না, আলটিমেটলি পড়তেছে এই পয়েন্টটা আর হচ্ছে এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট। সো দিস পয়েন্ট উইল বি 1/√2 প্লাস i/√2, আর এই পয়েন্টটা হবে 1/√2 মাইনাস i/√2। সো আলটিমেটলি আপনার তিনটা পয়েন্ট পড়তেছে এখানে।
ঠিক আছে, এরকম ডিফিকাল্ট আই থিঙ্ক থাকবে না, বাট আপনাদের কাছে অনেকগুলো নিচে অনেকগুলো থাকলেও দেখা যাবে কয়েকটা শুধু হচ্ছে আমাদের রিজিয়নের ভিতর পড়বে, শুধু ওইগুলোই বের করা লাগবে। ধরেন যদি আর একটু ইজিলি আমরা ইজি চিন্তা করি, জেড আছে, এখানে হচ্ছে জেড -16, জেড স্কোয়ার -16 উপর হোল স্কোয়ার, আর এখানে সাপোজ জেড +1 এরকম আছে। আর আমরা আমরা চিন্তা করতেছি হচ্ছে সার্কেলটা হচ্ছে সি z+1 = 1 এরকম। তাহলে দেখেন এখান থেকে রেসিডুয়াল পয়েন্ট আসবে z² = 16, z = +-4, আর এখান থেকে রেসিডুয়াল পয়েন্ট আসবে হচ্ছে z = -1। সো এটা হচ্ছে -1 পয়েন্ট। -1 পয়েন্ট কে নিয়ে আমরা একটা সার্কেল তৈরি করি 1 রেডিয়াসে, দিস ইজ আওয়ার সার্কেল। আর আমাদের যে এই পয়েন্ট গুলো z = +4 - 4, so this is 2, this is -3, this is -4, this is 1 2 3 4। সো দেখেন এই যে দুইটা পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এদের কেউই আমার সার্কেলের ভিতরে নাই। তাহলে আলটিমেটলি আমার লাগবে শুধু এই পয়েন্টার, এই যে এই z = -1, এই পয়েন্টটা শুধু রেসিডিউটা বের করতে হবে। এটার রেসিডিউ যদি বের করতে পারেন তাহলেই এটার ইন্টিগ্রেশনটা আমরা বের করতে পারবো সহজে, বুঝছেন? সো অনেকগুলো পোল থাকলেও হাইয়েস্ট আমাদের একটা বা দুইটা পোল থাকবে আমাদের রিজিয়নের ভিতরে, ওই পয়েন্টগুলোরই রেসিডিউ বের করে ক্যালকুলেট করতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, ওকে। সো ক্লাস এই পর্যন্তই। আপনারা অ্যাসাইনমেন্টটা